আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। তারেক রহমানের ফেরা নিয়ে সরকার এখনো কিছু জানে না, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। জাতীয় পার্টি নিয়ে কুসুম কুসুম প্রেম চলবে না, বললেন নাসিরউদ্দিন পাটোয়ারি। মামলা প্রত্যাহার করে সাদিক কায়েমকে শিক্ষার্থীদের নিকট দুঃখ প্রকাশ করার আহ্বান ছাত্রদলের। নতুন স্বর্ণভাণ্ডার আবিষ্কারের ঘোষণা ইরানের। সর্বশেষ জানাবো সর্বকালের সর্বনিম্ন ভারতীয় মুদ্রার দাম, খারাপ মুদ্রার তালিকায় এশিয়া অন্যতম। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তারেক রহমানের ফেরা নিয়ে সরকার এখনো কিছু জানে না, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে এখনও পরিবার বা দলের পক্ষ থেকে সরকারকে কোনো আনুষ্ঠানিক বার্তা দেওয়া হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার 2 ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন। এই অবস্থায় তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে। সেই পরিপ্রেক্ষিতে সরকারের অবস্থান তুলে ধরলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, তারেক রহমান এখনও ট্রাভেল পাস চাননি, চাইলেই তা দেয়া হবে। উল্লেখ করে তিনি জানান, লন্ডনে থাকা বিএনপি নেতার ঢাকায় আসার বিষয়ে সরকারকে এখনও কিছু জানানো হয়নি। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পরিবার বা দল সিদ্ধান্ত নিলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এর আগে 30 নভেম্বর তৌহিদ হোসেন বলেছিলেন, তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যেই তাকে ওয়ান টাইম পাস দেয়া হবে। তার ভাষায়, আজ যদি বলেন আসবেন, আগামীকাল পাস দেয়া হবে। পরশুদিনই উনি প্লেনে উঠতে পারবেন। জাতীয় পার্টি নিয়ে কুসুম কুসুম প্রেম চলবে না, বললেন নাসিরউদ্দিন পাটোয়ারি। জাতীয় পার্টির ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে অবস্থান, জামায়াত ও বিএনপিকে একই অবস্থান নিতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। সোমবার 1 ডিসেম্বর আরব আমিরাতে কারারুদ্ধ প্রবাসীদের মুক্তি উপলক্ষে আয়োজিত শুকরানা ও দোয়া অনুষ্ঠানে বক্তৃতাকালে এই মন্তব্য করেন তিনি। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচনের আগে দেশে ইসলাম ও অ্যান্টি ইসলাম গেম হচ্ছে। 90% মুসলমানদের দেশে মুসলিমদের অনুভূতিতে কেউ আঘাত করতে পারবে না এবং আঘাত হানলে তা রুখে দেয়া হবে। একই সঙ্গে এনসিপি হিন্দুত্ববাদী বা ধর্মীয় বিভাজনের রাজনীতি চায় না বলেও তিনি জানান। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, অনেকে বলছেন রাষ্ট্রের নিরাপত্তা নেই। স্বাধীন বাংলাদেশে নিরাপত্তার অন্তরায় কারা, এটা জনগণের সামনে উন্মোচন করা প্রয়োজন। তিনি খালেদা জিয়ার বর্তমান পরিস্থিতির জন্য শেখ হাসিনা ও জাতীয় পার্টিকে দায়ী করে বলেন, শেখ হাসিনার বিষয়ে আমাদের যে অবস্থান, জামায়াত ও বিএনপিকেও জাতীয় পার্টির বিষয়ে একই অবস্থান নিতে হবে। কুসুম কুসুম প্রেম চলবে না। বিএনপিকে উদ্দেশ্য করে নাসিরউদ্দিন বলেন, গণতন্ত্রকে কিভাবে বাঁচিয়ে রাখতে হয় বেগম জিয়া সেটি দেখিয়ে দিয়েছেন। তাই জিয়াউর রহমান এবং বেগম জিয়া যে আদর্শে আপনারা বাংলাদেশ উজ্জীবিত রাখতে চান, তাহলে তাদের দেখানো পথেই আপনাদের হাঁটতে হবে। ভারতের কোনো প্রেসক্রিপশন বা বহির্বিশ্বের কোনো প্রেসক্রিপশন বা জাতীয় পার্টির প্রেসক্রিপশন চলবে না। দলীয় সাংগঠনিক অবস্থান তুলে ধরে এনসিপির এই মুখ্য সমন্বয়ক বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল, কিন্তু তাদের একটি সমস্যা হচ্ছে তারা এখনও সংস্কারের পক্ষে আসে নাই। জামায়াতে ইসলামী গণতান্ত্রিক দল না, তারা রেভলিউশনারি দল, কিন্তু তাদের অনেক ভালো কাজ হয়েছে। মামলা প্রত্যাহার করে সাদিক কায়েমকে শিক্ষার্থীদের নিকট দুঃখ প্রকাশ করার আহ্বান ছাত্রদলের। ইসলামী ছাত্র শিবিরের অন্যতম কেন্দ্রীয় নেতা এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম কিছু ফেসবুক আইডি ও পেজের বিরুদ্ধে বানোয়াট, ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত ও হয়রানিমূলক মামলা দায়ের করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। একই সঙ্গে তাকে আইনি প্রক্রিয়ায় মামলা প্রত্যাহার করে শিক্ষার্থীদের নিকট দুঃখ প্রকাশ করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার 2 ডিসেম্বর জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানান।
এর আগে সোমবার বিকেলে রাজধানীর শাহবাগ থানায় অনলাইনে অপপ্রচার ও নারী নেত্রীদের সাইবার বুলিংয়ের অভিযোগে ডাকসু কণ্ঠস্বর, বঙ্গগ্রাফ, আমার ডাকসু, কাঠের কেল্লা, রৌমারী সহ কয়েকটি ফেসবুক পেজ ও আইডির বিরুদ্ধে মামলা করেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম। বিবৃতিতে বলা হয়, ডাকসুর ভিপি পদধারী কোনো ছাত্রনেতা কর্তৃক শিক্ষার্থীদের বিরুদ্ধে সাইবার মামলা দায়ের করা ন্যাক্কারজনক ও নজিরবিহীন ঘটনা। সাদিক কায়েম ডাকসুর ভিপি পদকে কলঙ্কিত করেছে, ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ফ্রিডম অফ অনলাইন এক্সপ্রেশন এর অধিকারকে অবজ্ঞা করেছে। এতে বলা হয়, সাদিক কায়েম সাইবার মামলা করে অনলাইনে মত প্রকাশের স্বাধীনতা হরণ করেছে। দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থেকে বাক স্বাধীনতা হরণের আওয়ামী বাকশালী কৌশল রপ্ত করেছে সাদিক কায়েম। তার মামলা সন্ত্রাস থেকে মিম পেজ, ট্রল পেজেও রেহাই পায়নি। সাদিক কায়েমের মামলা সন্ত্রাস, ছাত্র শিবিরের অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ। নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পূর্ববর্তী ফ্যাসিবাদী আমলের সাইবার আইন বিলুপ্ত করে জনগণের মত প্রকাশের স্বাধীনতার পথ উন্মুক্ত করেছে। বর্তমানে সাইবার আইনে মানহানি সংক্রান্ত কোনো মামলা দায়ের করার সুযোগ নেই, কিন্তু এই আইনের অপব্যবহার করে সাদিক কায়েম শেখ হাসিনার পদাঙ্ক অনুসরণ করেছে। নতুন স্বর্ণভাণ্ডার আবিষ্কারের ঘোষণা ইরানের। ইরান তাদের অন্যতম বৃহৎ স্বর্ণখনিতে বিশাল নতুন স্বর্ণভাণ্ডার আবিষ্কারের ঘোষণা দিয়েছে। সোমবার 1 ডিসেম্বর স্থানীয় গণমাধ্যমে এই খবর প্রকাশ হয়েছে। পূর্বাঞ্চলীয় দক্ষিণ খোরাসন প্রদেশে অবস্থিত বেসরকারি মালিকানাধীন সাদান স্বর্ণখনিতে নতুন এই শিরা কাঠামো পাওয়া গেছে। ফার্স্ট নিউজ এজেন্সি একে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিগুলোর একটি হিসাবে বর্ণনা করেছে। এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন মজুদগুলো শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে যাচাই করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, দেশের পূর্বাঞ্চলে অবস্থিত সাদান স্বর্ণখনির প্রমাণিত মজুদ বিশাল স্বর্ণশিরা আবিষ্কারের পর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এতে উল্লেখ করা হয়েছে যে সেখানে রয়েছে 7.95 মিলিয়ন টন অক্সাইড স্বর্ণ আকরিত এবং 53.1 মিলিয়ন টন সালফাইড স্বর্ণ আকরিত। অক্সাইড আকরিক সাধারণত উত্তোলন করা তুলনামূলকভাবে সহজ ও কম ব্যয়বহুল। ইরান আনুষ্ঠানিকভাবে তাদের জাতীয় স্বর্ণের মজুদের পরিমাণ প্রকাশ করেনি, তবে সাম্প্রতিক বছরগুলোতে স্বর্ণ কেনায় উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে বলে দাবি করে তারা। গত সেপ্টেম্বর ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফারজিন বলেন, 2023-24 সালে কেন্দ্রীয় ব্যাংক বিশ্বে সর্বাধিক স্বর্ণ ক্রয়কারী 5 ব্যাংকের একটি ছিল। স্থানীয় গণমাধ্যম কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা ইয়েকতা আশরাফির উদ্ধৃতি দিয়ে জানায়, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপের মধ্যে দেশের অর্থনীতি শক্তিশালী করতে স্বর্ণের মজুদ বাড়ানো সহায়ক হবে। ইরানে মোট 15টি স্বর্ণখনি রয়েছে, যার মধ্যে সবচেয়ে বড়টি উত্তর পশ্চিমাঞ্চলের জারশোরান খনি। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো তেহরানের বিরুদ্ধে পরমাণু কর্মসূচির সামরিকীকরণের অভিযোগ আনার পর আরোপিত নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। সর্বকালের সর্বনিম্ন ভারতীয় মুদ্রার দাম, খারাপ মুদ্রার তালিকায় এশিয়া অন্যতম। ভারতে মুদ্রা বাজারে অস্থিরতা আরও তীব্র হয়েছে। ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান আবারও সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। সোমবার 1 ডিসেম্বর রুপির কর দাঁড়ায় 89.73, যা মাত্র 2 সপ্তাহ আগে 89.89 রিপিট, যা মাত্র 2 সপ্তাহ আগে 89.49 রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। চলতি বছর এশিয়ার সবচেয়ে দুর্লভ মুদ্রাগুলোর তালিকায় রুপির অবস্থান ক্রমেই নিচের দিকে যাচ্ছে। অর্থনৈতিক ভিত মজবুত থাকলেও জিডিপি প্রবৃদ্ধি বেড়ে সেপ্টেম্বর প্রান্তিকে 8.2% পৌঁছালেও রুপির এই দুর্বলতা কাটছে না। ব্যাংকাররা বলছেন, শক্তিশালী প্রবৃদ্ধিও রুপিকে স্থিতি দিতে পারেনি। যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য চুক্তিতে অগ্রগতি না থাকা, আমদানিকারকদের বাড়তি হেজিং আর ব্যালেন্স অফ পেমেন্টসের চাপ মিলিয়ে ডলারের বিপরীতে রুপির অবস্থান আরও দুর্বল হয়েছে।
নন ডেলিভারেবল ফরওয়ার্ড মার্কেটেও চাপ বাড়ায় পরিস্থিতি জটিল হয়েছে। ব্যবসায়ীরা জানান, পজিশনের মেয়াদ ঘনিয়ে আসায় রুপির উপর অতিরিক্ত চাপ তৈরি হয়, যা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে ব্যবধান কমাতে হস্তক্ষেপ করতে দেখা গেছে। জেপি মর্গানের অর্থনীতিবিদরা বলেন, বর্তমান সামষ্টিক পরিস্থিতিতে রুপির পরিমিত অবমূল্যায়ন অনিবার্যই নয়, বরং কিছু ক্ষেত্রে প্রয়োজনীয়। তাদের মতে, যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য চুক্তি অনিশ্চিত থাকলে রুপির উপর চাপ আরও বাড়বে, অর্থাৎ মুদ্রায় আরও দুর্বল হওয়ার ঝুঁকি রয়েছে। একই সময় যুক্তরাষ্ট্রের আরোপিত 50% উচ্চ শুল্ক কমানো হতে পারে এমন আশা জাগলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় এর নেতিবাচক প্রভাব পড়েছে রুপির উপর। বাড়তি শুল্কে রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে, বিদেশি বিনিয়োগ কমেছে এবং শেয়ার বাজার থেকে বিনিয়োগকারীরা ইতোমধ্যেই $16 বিলিয়ন বেশি তুলে নিয়েছেন।